এই দেশের আরেকজন মহান নেতা দর্শক মণ্ডলী, ভূখণ্ডের মানুষের আমরা জাতীয় প্রেস ক্লাবে দেখতে পাচ্ছি ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভা। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেছেন, আলোচনা সভায় পাকিস্তানের বিরুদ্ধে করেছেন, প্রধান অতিথির এবং বক্তব্য বাংলাদেশের দিচ্ছেন এখন অন্যায় অবিচারের মির্জা প্রতিবাদ ফখরুল ইসলাম আলমগীর, সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মহাসচিব, এই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে স্বভাবজাত যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, দেশকে রক্ষা করা, এই দেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করা, সেই প্রশ্নে তিনি জনগণকে সংগঠিত করে তিনি ফারাক্কা মার্চ করেছিলেন। এই মার্চের মূল লক্ষ্য ছিল, তিনি জানতেন এই মার্চ করে ফারাক্কাবাদকে ভেঙে দেওয়া যাবে না, কিন্তু এই মার্চ করে সমগ্র পৃথিবীর দৃষ্টিকে আকর্ষণ করা যাবে, এবং সেই দৃষ্টিকে আকর্ষণ করে তখন এটা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক একটা ইস্যুতে পরিণত হয়েছিল। আপনার বক্তারা সবাই বলেছে, আপনারা সবাই জানেন যে এই গঙ্গা বাঁধের উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু। দর্শক মন্ডলী, এই সেই চিন্তা ছিল, পরিকল্পনা ছিল, বিরুদ্ধে রুখে দাঁড়াও, এবং ভারত মৌলানা ভাসানী সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তান দিবস এই কাজটি শুরু করে। এই ফারাক্কা লং মার্চ দিবসে আজকে তখন প্রধান অতিথির পাকিস্তান বক্তব্য সরকার দিচ্ছেন বাধা দিয়েছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিবাদ করেছিল। বিএনপির পরবর্তীকালে মহাসচিব। এটা নির্মিত হওয়ার পরে এই পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেন। এটা খুব স্বাভাবিক ছিল, এই জন্যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী, এবং তারা তাদের কাছে সে অনুগ্রহ আশা করত। পরিবর্তন হওয়ার পরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন, মার্চ করলেন, তখন তৎকালীন সরকার জিয়া রহমানের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা, যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা, যেখান থেকে তিনি 1971 সালেও স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই কারণেই তিনি আবার এই গঙ্গার পানি বন্টনের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার। এবং সেই সরকার উদ্যোগ গ্রহণ করার পরেই তখন সেটা জানেন, একদিকে মৌলানা ভাসানীর এই ফারাক্কা মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে উপনীত করার জন্য, এবং সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর, সেখানেও এটা উত্থাপিত হয়েছিল, এবং সেখানে ভারতকে বলা হয়েছিল পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দেওয়ার জন্য। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পানির হিস্সার জন্য। বন্ধুগণ, এই বিষয়টা আমাদের নতুন নয়। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী, যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরে আমরা যে লক্ষ্য করেছি, তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গরিবেশি করেছে, এবং তারা এই সমস্যার সমাধান করছে না। তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন যে দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু এই সরকার কাজ করছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে সরকার যারা আসে, যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ।
ব্যর্থ হচ্ছে, কারণ তাদের কাছে অত্যন্ত দুর্বল। আপনারা এই বিষয়টা আলোচনা করেছেন, আমি সে আলোচনা যেতে চাই না। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি। সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা সকল রাজনৈতিক দলগুলো, এখন প্রায় বহু রাজনৈতিক দল, আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এই জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন, আমাদের অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আজকে মিথ্যা মামলায় সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই কয়েকদিন আগে আপনার ৭ই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র ৩ দিনে ২৭,০০০ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের নেতা কর্মীদেরকে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ, তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে? তিস্তার সমস্যার সমাধান হবে কি করে? অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে, তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, নির্বাচনই তারা করে না। নির্বাচন করে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিন্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন দেখিয়ে তারা ক্ষমতায় টিকে যাচ্ছে। আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একটা মিথ। এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে। মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুণকীর্তন গায়। তার একটা মাত্র উদ্দেশ্য, এই সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন, তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা, তারা সেগুলো তারা করতে পারবেন। আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় যে জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই। এবং মৌলানা আব্দুল হামিদ খান ফরসানী, তিনি ছিলেন সেই জনগণের মানুষ। তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন, জনগণের সংগ্রাম করেছেন, কোনদিন ক্ষমতার আশেপাশে যাননি, জনগণের স্বার্থ রক্ষার জন্য এই সবসময় লড়াই করেছেন। আজকে এই ফারাক্কা দিবসের জন্য আমাদের কাছে একটা প্রতীক, আমাদের আন্দোলনের, আমাদের সংগ্রামের একটা প্রতীক। আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব। অন্য কোনো শক্তি আমাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। আমি আবার আজকে যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা মূল বিষয়গুলো অত্যন্ত বিশদভাবে তুলে ধরেছেন। টেকনিক্যাল সাইড, পলিটিক্যাল সাইড সবই বলেছেন। আমি শুধু সংক্ষেপে যেটুকু বলতে চাই যে আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই, তার যে উন্নয়নের আকাঙ্ক্ষা, তার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে আকাঙ্ক্ষা, তা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আজকে সকলের দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার, মনস্তাত্ত্বিক যে একটা গভর্নমেন্ট, যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ, সেই স্বার্থকে রক্ষা করা।
আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না, আমাদেরকে নিজেকে সেটা করতে হবে। এই কথা বলে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ভাষণ পরিষ্কার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সভাপতির অনুমতিক্রমে সভার কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার।